সিরাজকে সরাতে হবে। মোদ্দা কথা হচ্ছে আমার একটা পাওয়ারের বদল চাই। যে সিরাজের অনেক অনেক রকম অসৎ আচরণ, অনেক রকম উন্নাসিকতা ছিল, যে ওর টাকার দরকার হলে একে ওকে তাকেও চাপ দিত। এগুলো জগৎ শেঠরা আর মেনে নিতে পারছিল না। ইংরেজরা চেয়েছিল বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল বাণিজ্যের একচ্ছত্র অধিকার, মনোপলি। নবাবের যা সেনা ছিল, সিরাজউদ্দৌলার যা সেনা ছিল, সেখানে ইংরেজের সেনা কোনো তুলনাতেই আসে না। মানে ইতিহাসে যা রয়েছে আর যখন সেটা সাহিত্যের আকারে চলে আসছে তখন তার মধ্যে অনেক ফারাক হয়ে যায়। কিন্তু আমাদের দেশের ভুলটা ওখানেই যে আমরা সাহিত্যটাকে ইতিহাস ধরে নিই, ঐতিহাসিক উপন্যাসকে ইতিহাস ধরে নিই। নজরুলের কবিতায় রয়ে গিয়েছে যে বাঙালির খুনে লাল হলো যে থাক লাইভের খঞ্জর। ফলে এই সমস্ত করে ধারণা হয়েছে যে নবাব বুঝি খুব ভালো, বা নবাব বাঙালি ছিল, বা এরকম মানুষের ধারণা হয়েছে। তারপর অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলা, রবীন্দ্রনাথ স্বয়ং লিখে গিয়েছেন ওই অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলার আলোচনায় সিরাজকে, মানে একজন অপরাধী বা দুর্নীতিগ্রস্ত যাই বলো, সেই রকম সিরাজকে একটা করুণার পাত্র যতক্ষণ না করতে পেরেছে ততক্ষণ তিনি থামেননি। শুধু তা নয়, ওখানে কোথায় সিরাজ বাঙালি? সিরাজ বাংলা একটা কথা কোনোদিন বলেছে? বাংলা বলতে পারতেন, বাংলা জানতেন সিরাজ বা আলিগড়, কিন্তু সিরাজ একটা অংশে দুশ্চরিত্র ছিল। তার লাম্পট্যের প্রচুর উদাহরণ আছে। উন্নাসিক ছিল। ওর বাবা মারা যাওয়ার পর যখন আলিবর্দী ওর দাদু ওকে নায়েব নাজিম পদে বসায়, তখন অন্যের দ্বারা প্ররোচিত হয়ে ও আলিবর্দীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্টোরি টেলার শুভঙ্করে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা আজকের এপিসোডটা কি নিয়ে হতে চলেছে তার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। আজকের এপিসোডে আমাদের সাথে আছে বিশিষ্ট লেখক গবেষক সৌভিক রাজ। দাদা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবার প্রথম তোমাকে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে পলাশির যুদ্ধ এর বীজটা কবে কোথায় রোপিত হয়? আসলে মানে একটা খুব প্রচলিত কথা আছে যে শান্তির যখন চলে, মানে খুব পিসফুল একটা সিচুয়েশন, ঠিক তখন যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে। তো সেরকম ভাবেই বলা যায় যে পলাশির যুদ্ধ মানে একদিনের সংগঠিত হওয়া যুদ্ধ বা একটা ষড়যন্ত্র ওরকম নয়, এটা দীর্ঘ সময় ধরে চলেছে। যে কোনো যুদ্ধের ক্ষেত্রে তার তিনটে অংশ থাকে। এক নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কারণ কি, বিল্ড আপ অর্থাৎ যুদ্ধটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে দানা বাজছে, এবং লাস্টে হচ্ছে ব্যাটল, শেষ অংশটা যুদ্ধ। এবার পলাশির ক্ষেত্রে, মানে পলাশির যুদ্ধের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে ব্যাটেল বলে কিছু নেই। আচ্ছা, বিল্ড আপ এবং ব্যাকগ্রাউন্ড এই দুটো পোর্শনই অনেক বেশি। তো ইতিহাস যা বলে সেটা হচ্ছে মোটামুটি 1752, মানে যুদ্ধের 5 বছর আগে 1752 মে মাস, ওই সময়টা আলিবর্দী বুঝিয়ে দিয়েছিলেন যে তার উত্তরাধিকারী সিরাজকে তার রাজত্ব দেখতে পাঠাচ্ছেন, নায়েব নাজিম করে পাঠাচ্ছেন মৃত্যুর পর, সিরাজের বাবার মৃত্যুর পর বিহারে। এবং ওলন্দাজরা, ফরাসিরা, ইংরেজরা, এইসব বণিকরা যারা ব্যবসা করছে তারা সিরাজকে উপঢৌকন দিচ্ছে, মানে বুঝতে পারছে যে সিরাজই আগামী নবাব। এই ব্যাপারটা যখন বুঝতে পারলো তখন এই ষড়যন্ত্রটা অনেক বেশি করে দানা বাঁধে। ফলে যদি তুমি বলতে পারো যে বীজ কখন রোপণ করা হয়েছে যুদ্ধের, তাহলে আমি বলবো ওই ব্যাকগ্রাউন্ড পার্টটা হচ্ছে 52। এবং ওর পরিবারের মধ্যে থেকে একটা শত্রুতা, মানে ওর মাসি বা জেঠি একই, ভাসেটি বেগম, মির্জাফরদের একটা ব্যাপার ছিল, জগৎ শেঠদের ছিল, মানে সব মিলিয়ে ওই সময় থেকে সিরাজ টার্গেট হয়ে যান। আচ্ছা, 1752 মে। তার মানে তুমি বলছো যে 5 বছর ধরে পুরোটা প্ল্যানিং করা হয়েছিল? হ্যাঁ, এবং কখনো এই প্ল্যানিং এ ইংরেজরা এসেছে, বুঝতে পেরেছে যে আমাদের স্বার্থ লাভ হবে, বা ইংরেজদের থেকে প্ল্যানিংটা শুরু হয়েছে, এরা এসে যুক্ত হয়েছে তার মধ্যে। ফলে একটা দানা বাঁধার ব্যাপার ছিল যে সিরাজকে সরাতে হবে। মানে পলাশির যুদ্ধ তো শুধু যুদ্ধ বা নবাবের পতন না, এটা এক্সচেঞ্জ অফ পাওয়ার। ইংরেজ কোনো সাহেব বা ক্লাইভ বা কেউ গিয়ে সিংহাসনে বসেন, ওরা একজনকে বসিয়েছে, মানে ক্ষমতার বদল, হস্তান্তর চেয়েছে। আচ্ছা, পলাশির যুদ্ধ ইংরেজদের সাথে সিরাজের লড়াই ছিল নাকি ইংরেজদের সাথে
আরো যে অভিজাতদের আমরা নাম পাই, এদের সবারই স্বার্থ এর মধ্যে ছিল। তোমার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে মানে সিরাজকে সরাতে হবে। মোদ্দা কথা হচ্ছে আমার একটা পাওয়ারের বদল চাই। বাংলা সুবা সবচেয়ে বড় সুবা, সবচেয়ে লাভজনক সুবা, হ্যাঁ, যে বাংলা বিহার উড়িষ্যায় এত বড় অঞ্চল, মানে বুঝতেই পারছো একটা মানে কি বলবো, এইটা হচ্ছে গিয়ে সরকারকে মেন ট্যাক্স পেইং রিজিয়ন, সরকারকে সবচেয়ে বেশি কর দিচ্ছে এই অঞ্চল থেকে চলে যাচ্ছে সরকারের কাছে, মানে সেই অর্থে সরকার বলতে দিল্লির কথা আমি বলছি। এবার ব্রিটিশও বুঝতে পারছে এটা একটা বাণিজ্যের ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, ফরাসিদের আমার আটকাতে হবে, ফলে কি চাই, আমার রাজনৈতিক ক্ষমতা চাই, এই নানান বিষয়গুলো মিলে পলাশি হয়েছে। মানে শেষ মুহূর্তে আমরা বলতে পারি যে হ্যাঁ, লক্ষ্যবস্তু সিরাজ, সিরাজউদ্দৌলাকে আমি সিংহাসন থেকে সরিয়ে দেবো, সিরাজউদ্দৌলাকে আমি নামিয়ে দেবো। কিন্তু এদের প্রত্যেকের স্বার্থ জড়িয়ে ছিল। জগৎ শেঠ চেয়েছে তার মতো করে বদলা নিতে অপমানের, হ্যাঁ, মানে সিরাজের মানে পরে আরো অন্যান্য প্রশ্নে চলে আসবে ব্যাপারগুলো, যে সিরাজের অনেক অনেক রকম অসৎ আচরণ, অনেক রকম উন্নাসিকতা ছিল, যে ওর টাকার দরকার হলে একে ওকে তাকেও চাপ দিত, এগুলো জগৎ শেঠ আর মেনে নিতে পারছিল না। তারপরে ধরে নাও যে উমিচাঁদ, এরা হচ্ছে মানে কি বলবো জন্মগত প্রতারক, পোটেনশিয়াল প্রতারক আর কি। হ্যাঁ, রায়দুল্লভ, তারপর লতিফ খান যারা ছিল আর কি, মির্জাফর তার একটা ব্যক্তিগত স্বার্থ আছে, ও কিন্তু ওরা কিন্তু সিরাজের আত্মীয়, আলিবর্দির আত্মীয়, শ্যালক সম্ভবত, মানে সম্ভবত বলছি সম্পর্কে শ্যালক। তো এদের প্রত্যেকের এক একটা করে কারণ জড়িয়েছিল। ঘাসেটি চেয়েছে তার যে একরামউদ্দৌলাকে আমি বসাবো সিংহাসনে, হ্যাঁ, এবার একরামউদ্দৌলা বসন্তে মরে গেছে, পক্স হয়েছে, তখন তার চিকিৎসা ছিল না পক্সের ওরকম। এবার ঘাসেটি দেখলো তাহলে কে হবে, শওকত জং, এই শওকত জংকেও সিরাজ হারিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে এ তো আমাদের আজকের দিনেও আমরা দেখি পিসি মাসি প্রত্যেক পরিবারের মধ্যে সবারই তিক্ত অভিজ্ঞতা আছে কম বেশি। আবার বলছি না পিসি মাসি মাত্রই সবাই ঘাসেটি বা সবাই খারাপ, কিন্তু এই ঘটনা ঘটেছে। ফলে এই সমস্ত কিছুর সমাহার ছিল এটা। আসল কারণ ইংরেজরা চেয়েছিল বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল বাণিজ্যের একচ্ছত্র অধিকার, মনোপলি। হ্যাঁ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আটকাবো, দিনেমাদ্দের আটকাবো, সবাইকে আটকাবো। আর ওদের দিক থেকে ছিল যে জগৎ শেঠ চেয়েছিল হ্যাঁ আমি সিরাজকে ফেলে দিয়ে আমার মনোমতো একটা লোক বসবে, তার সঙ্গে আমি ভালো সম্পর্ক রাখবো। কৃষ্ণচন্দ্রের একটা লাভ মানে উদ্দেশ্য ছিল, নন্দকুমারের একরকম ছিল। ফলে কালেকশন অফ উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা, আমরা বা আমি ব্যক্তিগতভাবে যেটা পড়ে পেয়েছি পলাশির যুদ্ধ বা মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করতে গিয়ে, সেখানে আমি দেখেছি যে ইংরেজদের যুদ্ধের সময় শুরু থেকে তাদের জয়ের আশা কিন্তু ছিল না, কিন্তু শেষের দিকে গিয়ে তারা জিতে গেল। মানে ওখানে বলা হচ্ছে যে তোমার এই মির্জাফর, রায়দুল্লভ এরা নাকি এগায়নি, এরা দাঁড়িয়েই ছিল। মজা দেখেছে। হ্যাঁ, মানে এইটা কি সত্যি? একদম তোমার রিসার্চ কি বলছে? একদম সত্যি কথা, মানে ধ্রুব সত্যি কথা। নবাবের যা সেনা ছিল, সিরাজউদ্দৌলার যা সেনা ছিল, সেখানে ইংরেজের সেনা কোনো তুলনাতেই আসে না। ইউরোপীয় সেনা খুব বেশি হলে 900-950 ছিল। আর মানে যারা মানে একটু বর্ণবিদ্বেষী কথা হয়ে যাচ্ছে, কালো সেনা আর কি, তেলেঙ্গি সেনা বা এরকম দেশীয়দের মধ্যে থেকে সেনা যারা সাহেবদের পক্ষে ছিল, সেই সেনার স্ট্রেংথ হচ্ছে 2000। মানে সাকুল্যে ধরো 3000-এর সেনা, 3000-এর সেনা, কিছু হালকা কামান, এই সমস্ত জিনিস। আর ওদের পক্ষে কি, মানে নবাবের পক্ষে কি আছে? নবাবের পক্ষে আছে মীর মদন মোহনলাল, ইয়ার লতিফ খান, তারপরে আমাদের মির্জাফর আছেন, মির্জাফরের একটা বিশাল সৈন্যবাহিনী আছে, রায়দুল্লাহের সৈন্যবাহিনী রয়েছে। এবার তারপর ওরকম ভারী ভারী কামান, অত অস্ত্র শস্ত্র। ইভেন ফরাসিরাও নবাবের হয়ে লড়েছিল, সিরাজের হয়ে ফরাসিরাও মানে কি বলবো ওই 40-50 জনের একটা সৈন্যদল ছিল যারা সবাই ফরাসি, তারা ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল। কারণ সিরাজ যে লড়ছে সেটা হচ্ছে ফরাসিদের স্বার্থ রক্ষা সেখানেও হচ্ছে। আচ্ছা, কারণ ইংরেজরা তো চন্দননগর কুঠি ধ্বংস করে দিচ্ছে, ফরাসিদের কোণঠাসা করে দিয়েছে, ব্যবসা করতে দেবে না, ওরাই সব করবে। আর নবাব ফরাসিদের প্রতি সহায়, ফরাসিরাও নবাবের প্রতি সহায়। এবার সিরাজকে তার বন্ধুত্বর বা এই কৃতজ্ঞতার তো দাম দিতেই হতো, সিরাজ ওই ফরাসিদের পক্ষেই ছিল।
এবং ফরাসিরাও ন্যাচারালি পলাশিতে সিরাজের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিল। ফলে ওদের কাছে একটা হিউজ সেনাবাহিনী ছিল। ক্লাইভ যখন দেখছে মানে শিকার বাড়ি থেকে, শিকার মঞ্চ থেকে পলাশির যে অত সেনা, ক্লাইভ ভাবছে কতক্ষণ আমি পালাবো, যে করে হোক আমি কিছুটা সময় যুদ্ধটা ধরে রাখি, যুদ্ধটা কি বলবো এটা মানে কোন রকম ভাবে একটা হোল্ডিং পজিশন এটা করে রাখি। হ্যাঁ, যে পাল্টা আমি লড়াই টড়াই দিয়ে মোদ্দা কথা ঠেকিয়ে হচ্ছে রাখতে হবে, মাঠটা আমি ছেড়ে যাব ছেড়ে না, যাবো না, যেই অন্ধকার হবে রাতের অন্ধকার আমি কেটে কেটে পড়বো। ইংরেজদের এরকম স্বভাব প্রচুর আছে। হ্যাঁ, মানে এই যখন খুব যদি ভুল না করি আমার মনে আছে এই ইংরেজের একটা সিরিজ খুব বাজেভাবে ইংল্যান্ড হারছিল ইন্ডিয়ার সঙ্গে, ওই যেই তাজ ফাজে ঝামেলা হলো ওরা একটা পালানোর ধান্দা করেছিল। এবার কিন্তু ইংল্যান্ডে গিয়ে এরকম অনেক ঝামেলায় ভারত পড়েছে, সিরিজ না খেলে কিন্তু ভারত পিছিয়ে আছে। যাই হোক, তো পলাশির যুদ্ধে যেটা টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে বৃষ্টি। যদি তুমি দেখো মানে ওরা 22শে জুন রাত্রিবেলা পৌঁছে গেছে কাটোয়া থেকে ইংরেজদের সৈন্য দল, আর নবাবও এসে হাজির হয়েছে, যে বড় তাবু পেতেছে একদম শক্তিশালী। নবাবের তাবু লাস্টে, তার আগে এই মির্জাফরদের তাবু আছে, ইয়ার লতিফদের তাবু আছে, উপবৃত্তাকারে সাজানো হয়েছে। মানে পলাশি ফিল্ডটা খুব মানে বিশাল বড় এবং অনেক রকম জিনিসপত্র আছে, মানে পুকুর আছে, শিকার বাড়ির কথা বললাম, ওটা আলিবর্দেরই শিকার বাড়ি। ওরা শিকারে বেরোলে ওখানে বিশ্রাম নিতে যেত, শিকার মঞ্চ বা শিকার বাড়ি যাই বলো। ওখানে ভাগীরথী একটা অদ্ভুত রকম দুটো বাঁক নিয়েছে, অশ্বপুরাকৃতির হ্রদের মতো হয়ে গিয়েছিল তখন। এখন আর ওই পলাশি নেই, মানে কিছুই নেই এখন পলাশি, শুধু একটা স্তম্ভ আছে, স্তম্ভ করে রেখেছে। হ্যাঁ, মানে আর তোমার আমবাগানও সেরকম নেই। এই জিনিসটা আমি নদিয়ায় দেখেছি, নদিয়ার অনেক জায়গায় কিন্তু আমবাগান ছিল, এখনো আছে। শান্তিপুরে আমি প্রচুর আমবাগান দেখেছি, যেহেতু আমি শান্তিপুরে আমবাগান নিয়ে কিছু কাজ করেছিলাম 500-550 বছরের। ফলে সেই নদিয়াই তো পলাশি, পলাশি তো নদিয়া জেলায়, মানে একদম প্রান্তিক অঞ্চল, মানে একটু এগুলোই মুর্শিদাবাদ, মানে বর্ডার অঞ্চল, সীমান্ত অঞ্চল। ফলে ওই আমবাগান ছিল, টিলা ছিল, কিছু মাটির ঢিবি মতো, এই সমস্তর মধ্যে। তো ওই যখন প্রথম কিন্তু গোলা শুরু হয়েছে, মানে গোলা ছোড়া বা এই যুদ্ধ শুরু হয়েছে নবাবের পক্ষ থেকে, সিরাজ। আর ছুড়েছে হচ্ছে ফরাসি সেনারা, সিনফ্রের যে ওদের সেনানায়ক, তার নেতৃত্বে 40-50 জনে ওরা ফার্স্ট গোলাটা ছুড়লো। ইংরেজদের কয়েকজন ঘায়েল হলো, ওরা আবার চট করে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে কি করেছে, আমবাগানের গাছের আড়ালগুলোতে সব সাজিয়ে দাঁড়িয়ে পড়েছে, ওইখান থেকে লড়ছে এরকম চালাচ্ছে। মানে 3 ঘন্টা, প্রথম 3-3.5 ঘন্টা মানে চূড়ান্ত যুদ্ধ করেছে সিরাজ বাহিনী, এবং মানে একদম বোঝাই যাচ্ছিল মানে ওই রকম লেভেলে যদি আর 2 ঘন্টা যুদ্ধ করতে পারতো তো মানে মাঠ ফাঁকা হয়ে যেত, কিচ্ছু করতে পারতো না। আর মনে রাখবে ফুল স্ট্রেংথ নিয়ে নয় কিন্তু, আচ্ছা, তখনও একদল মানে সংখ্যাগরিষ্ঠ সেনা দাঁড়িয়ে মজা দেখছে, যা করছে মানে যুদ্ধ যেটুকু যা করেছে ওই ফরাসিরা আর মীর মদন মোহনলালের ক্যাম্প, আর কেউ কিছু করেনি। এইবার ওরকম 3-3.5 ঘন্টা যুদ্ধ চলার পর বৃষ্টি নামে, সে তুমুল বৃষ্টি, কালো মেঘ করে একদম ভেসে যায় বৃষ্টিতে, মাঠ কাদা হয়ে গেছে, জল জমে গেছে। আর ব্রিটিশদের তো বুদ্ধি একটু বেশি, জুন মাস বুঝতেই পারছো, আষাঢ় মাসে পলাশি হয়েছে, ফলে বর্ষাকাল, ভারতীয় উপমহাদেশে বর্ষাকাল, ওরা ওদের গোলা বারুদ গুলো ঢেকে রাখতে পেরেছিল আবরণ দিয়ে। আর নবাবরা পারেনি, সিরাজের বাহিনী পারেনি, ওদের এই আইডিয়াটা ছিল। ওরা মনে করেছিল যে আমাদেরও ভিজেছে গোলা বারুদ, ওদেরও ভিজেছে, ওরা আর কি করবে, আমরা কিছুই করতে পারবো না, এবার চলো সম্মুখ সমরে নেমে যাই। মানে তোমার কাছে কি আছে, মানে বিতর্কিত ভাবে আমি যা পেয়েছি প্রায় 50,000-এর ওপর পদাতিক সৈন্য ছিল সিরাজের কাছে। তারপর অশ্বারোহী ছিল প্রায় 15,000-20,000, বা ছোট ছোট কিছু রাজারাও, জমিদাররাও সৈন্য সামন্তের সাপোর্ট দিয়েছে, অতগুলো কামান টামান রয়েছে। এবার মীর মদন একদম ঝাঁপিয়ে পড়েছে, যাকে বলা যায় যে ও এগোতে শুরু করেছে বাহিনী নিয়ে। এইবার সুযোগ পেয়ে গেছে ক্লাইভরা, ওরা বলেছে ক্লাইভ কিন্তু শিকার বাড়িতে বসে রয়েছে, ক্লাইভ নামেনি। আর দুর্ভাগ্যজনক সিরাজও যুদ্ধে নামেনি, সিরাজ তাঁবুতে বসে রয়েছে, ফিল্ডে নামেনি, ময়দানে এসে যুদ্ধ করতে নামেনি। এবার মীর মদন এগিয়ে যাচ্ছে আর ওখান থেকে গোলা ছোড়া শুরু হয়েছে, ওদের গোলা তো ভেজেনি। প্রথম মীর মদন ধাক্কা খেল, মীর মদন মারা গেলেন। এই খবর সিরাজের কাছে এসে পৌঁছালো, দুপুর হয়ে গেছে তখন, 1-2 এরম সময়টা আর কি। ফলে ওই সময়টা সিরাজ পাজেল হয়ে যায়,
খুব অল্প বয়সী নবাব। মানে সিরাজের জন্ম হয়েছে 1733-এ, 56-তে আলীবর্দী মারা গিয়েছেন, ও সিংহাসনে বসেছে ওই বছরই। তাহলে কত হয়, 33 থেকে 56 বিয়োগ করো, 23-24 বছর। 23-24 বছরের একটা ছেলে মানে কি পরিণত মনস্ক হবে, বা তার কত যুদ্ধের অভিজ্ঞতা থাকতে পারে যে করবে। ওর ফলে কি হলো, সিরাজের ক্যাম্পের মধ্যে একটা অস্থিরতা তৈরি হলো। তখন যে ঘটনাটা আমরা জানি যে ও নিজের তাজ মির্জাফরকে দিচ্ছে, তো উপায় নেই, মির্জাফর দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে, সিরাজ তো সেটা বুঝতে পারছে যে আপনি এবার রক্ষা করুন বাংলার সম্মানকে। যদিও এটা একটা ট্যাকটিক্যাল মুভ আছে, একটু পরে বলবো। আচ্ছা, এটার মধ্যেও এইবার মির্জাফর বেটা চালাক, মির্জাফর আসলে ডিসাইড করতে পারেনি আমি কোন ক্যাম্পে থাকবো। মির্জাফর যদি দেখতো যে সিরাজ জিতছে, ও কিন্তু লাস্ট 1-1.5 ঘন্টা ইংরেজদেরই মারতো ওর সেনারা। প্রথমে একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে ও দূরে দাঁড়িয়ে বসে দেখেছে যে কি হয় আমি দেখি, যেই মুহূর্তে দেখবো যে এই শিবির জিতছে আমি ওই শিবিরে ঢুকে পড়বো, যেটা এখন বাংলায় খুবই হচ্ছে। এই ফলে মানে এটা ভাবছিলাম আজকে সকালে আসার সময় যে এই সমস্ত বিষয়ে তো কথা বলতে আমি দেখলাম যে হ্যাঁ 200-250 বছর পর ঠিক একই জায়গায় এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ফ্রেমওয়ার্কটা আলাদা হয়ে গেছে। ওই সময় একটা সংবিধান আছে, ওই সময় এটা ছিল না। তো কি করা যাবে, সিরাজ বলছে কি, এবার সলা পরামর্শের জন্য মির্জাফরের শরণাপন্ন হয়েছে। মির্জাফর অনেকটাই বড় সিরাজের থেকে, অনেক যুদ্ধ দেখেছে, তার হাতে এত বড় সেনা দল আছে। তো মির্জাফর ওই সময় তার বুদ্ধি খাটায়, সে তো কুবুদ্ধি, সিরাজের জন্য কুবুদ্ধি, নবাবের জন্য কুবুদ্ধি। ও বলছে আজকে আর যুদ্ধ টুদ্ধ করবেন না, যুদ্ধটা আগামীকাল শুরু করা যাবে, এখন থেমে যান। এই থেমে যান, এ তো সিরাজের বাকি সৈন্য দল যারা লিড করছে 2-1 জন, তারা তো বুঝতে পারছে এটা একটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত হতে চলেছে। তুমি সৈন্য কি চায়, হয় সে যুদ্ধ করে মরবে, নয় যুদ্ধ করে জিতবে, হারতে চায় না। একজন সেনা, তার হৃদয়ে এটাই সবসময় কাজ করে, হয় আমি মেরে মরবো, বা আমাকে কেউ মেরে দেবে, বা নয়তো জিতে যাব, আমি পালাবো না। এবার কি হবে, যখনই তোমার হায়েস্ট লিডারশিপ ঢিলে দিচ্ছে, ব্যাপারটা কি হবে, ছড়িয়ে যাচ্ছে, ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। সিরাজ বেটা সমানে বলে যাচ্ছে মোহনলাল থামো থামো, মোহনলাল এগিয়ে যাচ্ছে, মোহনলাল থামো থামো। একসময় মোহনলাল কি হলো, সে বিরক্তিতে বলে দেখ থেমেই গেলাম, মরগি তুই। হয়তো বলেননি মানে আমার আর কি ঠেকা পড়েছে, নবাবই চলে যেতে চাইছে বা যুদ্ধ করতে চাইছে না। এই সময় রায়দুল্লাহও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেও নবাবকে বলে যুদ্ধ থামান এবং আপনি চলে যান, আচ্ছা ফিল্ড থেকে চলে যান, আচ্ছা নিজের প্রাণ বাঁচিয়ে চলে যান। মানে ওরা কি করতো, যদি ক্লাইভের সেনা এগোতেও থাকতো, সমানে এগোতে থাকতো, তাহলে কি এমন করতো, যদি নবাবের ফুল সেনার সাপোর্ট থাকতো কি এমন করতো, ওরা বেঘরে মরে যেত। ক্লাইভ তো বুঝতে পেরেছে ওরা আর এগোচ্ছে না, মানে ওই সেনাটা নিষ্ক্রিয় হয়ে গেছে, মির্জাফর করে দিয়েছে। তাও ক্লাইভ তখনও শিওর না যে মির্জাফর আমার পক্ষেই আছে কিনা, সে নজিরও পলাশিতে আছে। মানে ওই মাঠটা অনেক কিছু দেখেছে, ইনফ্যাক্ট গোটা মুর্শিদাবাদই অনেক কিছু দেখেছে। মানে দেখো, একই সমসাময়িক হয়ে বা তারও আগে হয়ে দিল্লি লখনৌ সমস্ত স্থাপত্য নিয়ে দাঁড়িয়ে আছেন, মুর্শিদাবাদ সব ভেঙে পড়লো কেন? কথাটা কার? চূড়ান্ত বিশ্বাসঘাতকতা পদে পদে। এখনো তুমি মুর্শিদাবাদের মিউজিয়াম গুলোতে যাও, দেখবে সেই জার রয়েছে, প্লেট রয়েছে, যেগুলোতে বিষ সমেত খাবার দেওয়া হয়েছে কিনা ধরা পড়ার জন্য। মানে কতটা ভয় ছিল এদের। একটা সুরাপাত্র রয়েছে যেখানে যদি মদে বিষ মেশানো থাকে তাহলে ওই সুরাপাত্রের কালার চেঞ্জ হয়ে যাবে। এমন প্লেট রয়েছে যে প্লেটে মানে বিষ সমেত খাবার দিলে প্লেটটা ফেটে যাবে। এইটা কখন করে? মানুষ ভয় থেকে, ইনসিকিউরিটি থেকে, আমার পাশের লোকটা আমায় বিষ দিয়ে দিতে পারে। এইগুলোরই তো সাক্ষী পলাশী। ঠিক। তো রায়দুল্লাহ বললো যে নবাব আপনি পালিয়ে যান। নবাব কি করলো, উটের পিঠে চাপলো। উটের পিঠে, মাইন্ডেড, যে নবাব হাতির পিঠে ঘুরতো বা ঘোড়া, সে উটের পিঠে চেপে 2000 মতো সৈন্য নিয়ে মুর্শিদাবাদের দিকে ফিরে গেল নদিয়া থেকে। আর ওরা এগোচ্ছে, মানে বিকেল 5টার মধ্যে পলাশী ফাঁকা। ওরা তো তখন মানে নবাবের সেনা দেখেছে, মানে মোহনলালরা এবং আরো যারা লড়াই টড়াই করছিল তারা দেখেছে যে নবাব পালিয়ে গেছে, মানে শেষ যুদ্ধ, তোমার নেতা চলে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেল। আর ওই পাশ থেকে সমানে গোলা চলছে, ওরাও একদম মানে কি বলবো হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়লো, ফলে যেটুকু যারা লড়াই করছিল মেরে দিল।
আর সাহেবদের যে সেনাবাহিনী ছিল ওয়াটসনের, যে মানে ওরা 4টে পাল্টন ব্যাটালিয়নে ভাগ হয়ে লড়ছিল ইংরেজরা, তার একটা পাল্টন গিয়ে পড়লো ওই ফরাসিদের ওপর। জানে ওদের একটু বুদ্ধি টুদ্ধি আছে, ওরা যদি লড়াইটা কিছুক্ষণ দিতে পারে, ওই জন্য ওই ফরাসিদেরও একদম মানে বেঘরে প্রাণ হারালো ওরা। নবাব তখন মুর্শিদাবাদে চলে এসেছেন, তারপরে তো জানোই কি ঘটনা ঘটলো। মানে পলাশির যুদ্ধ ঠিক যুদ্ধ বলা যায় না, কিছু কামান লড়াই করেছিল, হাতাহাতি টাইপ হয়েছিল, নবাব নামেননি। নবাব আর মোহনলাল যদি মানে একসঙ্গে নামতেন, মানে মোহনলালকে যদি সিরাজ বলতেন যে না তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার পেছনে আসছি, কে বলতে পারে, হয়তো অন্য ইতিহাস হতো। বিশ্বাসঘাতকতার আরেক নাম মির্জাফর, এটা অনেকেই বলেন, আমরা অনেক বইতেও পেয়েছি। শুধুই কি মির্জাফর ছিলেন এই বিশ্বাসঘাতকতার পেছনে, নাকি আরো অনেক শক্তি জড়িত ছিল? না, শুধু মির্জাফরের ক্ষমতা কি, একজন মানে একটা একনাথ সিন্ধে বা একটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারে? ঠিক সেরকমই মির্জাফর একা ছিলেন না, মির্জাফরের সঙ্গে অনেকে ছিলেন। এবং আশ্চর্যজনকভাবে এই ষড়যন্ত্রে মানে পলাশি কনস্পিরেসিতে মির্জাফর অনেকটা শেষের দিকে যোগ দিয়েছিলেন, এটা অবাক করতে পারে। একদম প্রথম থেকে উনি ছিলেন না। বাকিরা যখন দানা বেঁধে ফেলেছে তখন উনি বলে যে হ্যাঁ কি করব, আর আমি তো আর বেঘরে প্রাণ দিতে পারি না, আমারও লোভ আছে সিংহাসনের প্রতি। আমিও ভেবেছিলাম আলীবর্দী যখন বুড়ো হয়ে মরে যাবে আমি বসবো। আসলে আলীবর্দী এমন একটা লোক, সে সবার সঙ্গে একটা সদ্ভাব রেখে, একটা সমান দূরত্ব সমান বন্ধুত্ব রেখে পরিচালনা করেছিল তার সাম্রাজ্য। হ্যাঁ, প্রজাদের জন্য বর্গীদের মজা দেখিয়েছে, ভাস্কর পণ্ডিতকে কেটে ফেলে দিয়েছে, সবই করেছে, লড়াই করেছে, আফগানদের সঙ্গে লড়েছে, আবার প্রজা বাৎসল্যও কিছু কিছু ক্ষেত্রে দেখিয়েছে। কিন্তু সিরাজের তো সেই গুণটা ছিল না। সিরাজ তো তার আশেপাশের লোকগুলোকে, যারা হয়তো তার উপকারী বন্ধু হতে পারতো, তাদের সঙ্গে শত্রুতা করে বসে আছে। ফলে তাকে সরানো একটা ওই সময়ের, ওদের মনে হয়েছে যে এটা সময়ের দাবি। এবার সময়ের দাবি ওদের মনে হয়েছে, ইংরেজদের মনে হয়েছে যে আমাদের ব্যবসা বাড়ানোর জন্য রাজনৈতিক ক্ষমতা পেতে হবে, ফলে নবাব হিসেবে আমাকে এমন একটা লোককে বসাতে হবে যে আমাদের কথা শুনবে, যে ফরাসিদের সঙ্গে অতটা সখ্যতা দেখাবে না। ফলে ওখানে ওই তাক্তের একটা বদল দরকার। জগৎ শেঠ বুঝেছে যে হ্যাঁ অনেকদিন হয়ে যাচ্ছে, এবার একটা নতুন কেউ আসুক, আমারও কারবার। উমিচাঁদের মতো করে দেখেছে, নবকৃষ্ণর মতো করে দেখেছে। নবকৃষ্ণ বুদ্ধি দিয়ে গেছে, কেন? নবকৃষ্ণ একটা সাধারণ গরিব মানুষ, তাকে বড়লোক হতে হবে, সে বুদ্ধি দিয়ে গেছে। উমিচাঁদের পুরো ধান্দাই ছিল যে সম্পত্তি নেব, ওই জন্য উমিচাঁদকে পরে এরা পাগল করে মেরেছে। মানে ক্লাইভরা, মানে ইংরেজ জাতিটা তো আদ্যন্ত বজ্জাত, মিথ্যেবাদী, চূড়ান্ত। মানে যদি এই সমস্ত মানে আজকে যেসব স্ক্যাম ট্যাম চারিদিকে ছড়িয়ে টড়িয়ে পড়ে, সেগুলো নস্যি ওদের স্ক্যামের কাছে। ওরা বেটা উমিচাঁদ বলেছে যে আমার এত শতাংশ, ধরো 5 বা 8 এরকম একটা শতাংশ বকরা চেয়েছে, নবাবের যে সম্পত্তি ভাগ হবে তার মধ্যে এতটা আমার চাই, সে আর চেয়েছে। তো ওরা পড়েছে মহা ফাপড়ে, বলে এই বেটাই এত নিয়ে যাবে, তাহলে আমরা কি করবো? ওই জন্য উমিচাঁদকে দিয়ে ওই সিলেক্ট কমিটিতে 2টো জাল দলিল করিয়েছে। ভাবো, প্রতারণা করছে, তারও এগ্রিমেন্ট হয়েছে। প্রতারণা সফল হলে কে কত পার্সেন্টেজ পাবে? এরা ব্যবসা করতে এসেছিল, চোর বদমাইশ লুম্পেন। এই একটা করেছে সাদা কাগজে, একটা মানে সাদা কালিদের সাদা কাগজের আর লাল কাগজের দলিল। এবার ঠিক সময় ওই যখন সিরাজ মোড়ের মানে ধরা পড়ে গেছে, যখন ধনাগার লুট হবে, তখন ওই আসলটা বের করে দিয়েছে। উমিচাঁদ ওই দেখে, মানে তুমি ভেবেছো তুমি এত পাচ্ছ, এক মুহূর্তের মধ্যে পেয়ে যাবে তুমি ঐশ্বর্য, তুমি দেখছো সাডেনলি তুমি দেখছো আমি কিছুই পাচ্ছি না। উমিচাঁদ ওই দেখে মূর্ছা যায়, এবং যখন জ্ঞান ফেরে সে পাগল, 6-7 মাস বেঁচে ছিল। এবং এইরকম ভয়ানক পরিণতি কিন্তু সবার হয়েছে পলাশির। পলাশির পরিণতি যদি দেখা যায় তাহলে গা শিউরে ওঠে। মানে কারুর বিশ্বাস ভঙ্গের আগে, ধরো নবাব খারাপ ছিল, নবাবের অনেক দোষ ছিল, লম্পট ছিল, এই সেই, ঠিক করে রাজ্য চালাতে পারেনি, অপরিণত, উন্নাসিক, সব ঠিক আছে, কিন্তু কিছু লোক তো তার বিশ্বাসের অমর্যাদা করেছিল, সেটার তো একটা শাস্তি হয়, মানে ন্যায় বলেও তো কোনো একটা ব্যাপার আছে, কর্মফল। সেটা যেরকম হয়েছিল, এই ধরো মোহাম্মদ ইবেক, মিরন,
এই মিলনকে ঘসেটি অভিশাপ দিয়েছিল বজ্রাঘাতে মরবে, মিলন তাতেই মারা তাতেই যায়। মারা গেছে। কিন্তু যখন মিলন মারা যাচ্ছে তখন মিলনের কাছে 70 জনের লিস্ট ছিল একটা নামের, মানে ও ভেবেছিল আলীবর্দী পরিবারের কোনো পুরুষকেও রাখবে না, বাঁচিয়ে রাখবে না। খুন করতে 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 তখনও ওর কাছে 70 জনের লিস্ট ছিল, আরো 70টা লোককেও মারবে, তার আগেই ও মারা গেছে। তার আগেই ও মারা গেছে। এবং সম্ভবত গিরিয়ার যুদ্ধে, না, গিরিয়ার যুদ্ধে সরফরাজ, ওটা আগের ঘটনা। আচ্ছা আচ্ছা তো আচ্ছা পলাশির আগের। আচ্ছা আচ্ছা ওটাও একটা মানে ভয়ানক চূড়ান্ত বিশ্বাসঘাতকতার নজির। আচ্ছা। মুর্শিদ কুলির নাতি সরফরাজ, হুম মুর্শিদাবাদের নবাব, হুম সুজার পরে হয়েছে। মানে মুর্শিদাবাদের যদি তুমি উত্থানটা দেখো, মুর্শিদ কুলি থেকে উত্থান, মুর্শিদ কুলির জামাই, যার মেয়েকে আধুনিক গাইডরা বা আধুনিক মুর্শিদাবাদ ঐতিহাসিকেরা কলিজা খাকি বানিয়ে দিয়েছে চলতিতে। তো হয় না, কলিজা কেউ সাধারণ মানুষ কেউ কলিজা কলিজা খায় না, ওটা ভুলভাল কথা। এই আজিমুন্নিসার স্বামী হচ্ছে সুজা, আর ওদের পুত্র হচ্ছে সরফরাজ। হুম। মুর্শিদ কুলির পর সুজা হয়, সুজাউদ্দিন, তারপর মানে সরফরাজ নবাব খান। হয়, সরফরাজ হয়। হুম। সরফরাজও ওই ফতি মসজিদ যে বানাচ্ছিল, যে মসজিদটা হ্যাঁ, শেষ হ্যাঁ, হয়, শেষ হয়নি। এইবার তখন হচ্ছে আলীবর্দী আর আলীবর্দীর দাদা, এরা তখন এখানে আস্তে আস্তে উঠছে, এদের উত্থান হচ্ছে। এদের সুজা বেশ কাছের লোক ভেবে খাতির যত্ন করেছে, ক্ষমতা দিয়েছে। কিন্তু এই সরফরাজ বলেছিল আপনি দুটো সাপ পুষছেন। সরফরাজের সঙ্গে ওর বাবার বনতো না, অধিকাংশ মানে আমাদের অনেকের সঙ্গে অনেকের বাবার বনে না, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয় যেহেতু দুটো প্রজন্ম। কিন্তু সুজা যেসব মানে সুজা খুব চরিত্রহীন কিছু কিছু ক্ষেত্রে কাণ্ড কারখানা করেছে তো, আর সরফরাজও তাই ছিল। মানে সরফরাজের অনেক চরিত্রের দুষ্কর্ম সিরাজের ঘাড়ে ঐতিহাসিকরা চাপিয়েছে। আচ্ছা। কিরকম দেখো, যে কাশিম বাজারের কান্তবাবু পরিবারের একজন মহিলাকে, হিন্দু মহিলাকে সরফরাজ তুলে নিয়ে এসেছে। আচ্ছা। নিয়ে এসে তো কিছু তো করেছে সে, বাদ দাও সে কথা, আর আমরা আলোচনা করছি না। তো পরবর্তীতে বহু ঐতিহাসিক লিখেছে, মানে বিশেষ করে ইংরেজরা, ওই পাপটিও সিরাজের ঘাড়ে চাপিয়েছে। কিন্তু টাইম লাইন দেখে আমি মিলিয়ে দেখেছি ওই সময় সিরাজ কোথায়। আচ্ছা। এরকম আর কি। তো ওই সরফরাজকে ধোকা দিয়ে আলীবর্দী মারে গিরিয়ার যুদ্ধে। মানে সরফরাজের ওই গোলা বারুদের জায়গায় ইট পাটকেল ভরে রাখা হয়েছিল, এমন মানে বিশ্বাসঘাতকতা করেছিল। তো সরফরাজকে মারার পর আলীবর্দী কিন্তু যেহেতু কিছুটা ন্যায় পরবশ ছিল, সরফরাজের মায়ের কাছে এসে ক্ষমা চায়। সরফরাজের মা তখন জীবিত। আচ্ছা। আর ঐতিহাসিকেরা বলে দিল কি, যে মুর্শিদ কুলি বেঁচে থাকাকালীন ওনাকে জীবন্ত খবর দিয়েছে। তাহলে আলীবর্দী কার সঙ্গে দেখা করতে এলো? আচ্ছা, এই সময় জগৎ শেঠ, উমিচাঁদ, নবকৃষ্ণ, রায়দুল্লভ, এদের ভূমিকা ঠিক কি ছিল মানে পলাশির এই কনস্পিরেসিতে? এরা এক একজন মানে কি বলবো স্টেক হোল্ডার, কনস্পিরেসির এক একজন অংশীদার। এবং এদের প্রমিস করা হয়েছিল বা এরা এরকম প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল যে এই ষড়যন্ত্র সফল হলে যে সম্পদ উদ্ধার হবে, সে সম্পদের বকরা আমরা পাবো, শেয়ার আমরা পাবো, আমরা ক্ষমতা পাবো। নবকৃষ্ণ কে? নবকৃষ্ণ তার মানে একটা সাধারণ লোক, আরপুলির ওখানে বাড়ি, হ্যাঁ, ইয়ে করে দিয়েছে সে। তার বাবা মরে গেছে অল্প বয়সী, দাদারা চাকরি পেয়ে চলে গেছে, হ্যাঁ, সে পোস্তার নকুধরের পা ধরে ব্যবসা করছে কিন্তু নবকৃষ্ণ ব্যবসা করছে না, চাকরি করছে, উপার্জন করছে, সাধারণ তখন ব্যবসা করছে। এবার নবকৃষ্ণর মানে ব্রেনটা এরকম ছিল, নবকৃষ্ণ বিভিন্ন ভাষা জানতেন, আর বড় হওয়ার একটা খিদে ছিল, এবং 7-8টা এরকম যে ভাষা জানতো ওটাই ওর প্লাস পয়েন্ট। ওই সাধারণ একজন মুন্সি থেকে এত বড় ষড়যন্ত্রের মাথা হয়ে দাঁড়িয়েছিল। ও যে ফার্সি পড়তে পারত, ও মানে এই দুই শিবিরের মধ্যে একটা তথ্য আদান প্রদানের কাজ করেছে, দূত হিসেবে কাজ করেছে, আদতে কাজ করেছে ইংরেজদের হয়ে এই ষড়যন্ত্র, এবং ক্লাইভকে বুঝিয়েছে এই যে ফরাসিদের ব্যাপারটা ক্লাইভের মাথায় ও ঢুকিয়েছে। আচ্ছা। যে ব্যবসা করতে হলে ইয়ে হবে, হ্যাঁ। এবং ইনফ্যাক্ট যখন তোমার এই 23শে জুন পলাশি শেষ হয়ে গেল, সিরাজ পালিয়ে বেড়াচ্ছে, খোঁজা হচ্ছে সিরাজকে। 23শে জুন পর 24শে জুনই তো আর মির্জাফর বসেনি, মির্জাফর তখতে বসেছে 29শে জুন। আচ্ছা। ক্লাইভ নিয়ে গিয়ে হাত ধরে বসিয়ে দিয়েছে। সেটাও একটা দৈবাত, কেউ আশা করেনি যে মির্জাফরই হবে। অনেক রকম ইয়ে তৈরি হয়েছে, শিবির লবি হয়েছে, যে এ বলছে এ হলে ভালো হয়, ও হলে ভালো হয়। ক্লাইভ একদম বুদ্ধিমত্তার সঙ্গে মির্জাফরকে বসিয়ে দিয়েছে আমাদের। এবার ওই সময় রটে গিয়েছিল যে মিলন বুঝি ক্লাইভকে খুন করবে, এই হবে সেই হবে।
তখন ক্লাইভের প্রতিনিধি হয়ে ওই 4-5 দিন নবকৃষ্ণ নৌকা করে মুর্শিদাবাদ গেছে, গিয়ে তথ্য সংগ্রহ করে নিয়ে এসছে। নবকৃষ্ণ খুব বুদ্ধিমান একজন মানুষ। এবং এই নবকৃষ্ণের প্রতিপত্তিটা কিন্তু পলাশির যুদ্ধের পরেই, আগে একদম সাধারণ লোক ছিল। এই শোভাবাজারে এসে বসলো, এই করলো এই সমস্ত কিছু হচ্ছে আফটার পলাশি, তার আগে কিছু নয়। নবকৃষ্ণ খুব তরুণ সেই সময়, ওরকম 20-25 মানে 20 থেকে 30 বছরের মধ্যে মানুষ, ছেলে, ইয়ের সময় তরুণ আর কি, পলাশির যুদ্ধের সময়। এবং নানাভাবে ও সাহায্য করেছে। যেটা বলছিলাম যে তোমার কলকাতায় তো ইংরেজরা পুনরায় দখল করলো, সিরাজ আবার এলো ফেব্রুয়ারিতে 1757। তখন যখন উমিচাঁদের বাগানে সিরাজের তাঁবু পড়লো, সেই সময় নবকৃষ্ণ এসেছে, এবং নবকৃষ্ণ এসে কোথায় কি সৈন্য আছে, শিবির আছে, সেই সমস্ত দেখে গেছে চিঠি নিয়ে, সেই খবর আবার সাহেবদের দিয়েছে। সেই কারণেই তো সিরাজ আলীনগরের সন্ধিটা করতে পলাশি যুদ্ধের আগে। এবং মানে নবকৃষ্ণ বরাবরই এই ষড়যন্ত্রে সাহেবদের সঙ্গে ছিল, নিজের লাভের জন্যই ছিল, নিজের প্রতিপত্তি, মানে ওর খুব খিদে ছিল যে ও বড় মানুষ হবে, সেই খিদেটা মিটিয়েছে পলাশির যুদ্ধ। এবং ওই যে ধনাগার যে লুট হয়, সিরাজের ব্যক্তিগত সম্পদ যে লুট হয়, সেই লুটের মালের হিসেব ও পেয়েছে, মানে লুটের মালের হিসেব বলা ভুল, ভাগ ও পেয়েছে। এবং পেয়ে এসে তোমার এইখানে এরকম সাম্রাজ্য তৈরি করেছে, এবং ইংরেজদের খুশি করার জন্য তো পুজোর আয়োজন ব্যবস্থাটা করেছে। আচ্ছা, তোমার কোথাও মনে হয় যে নবাব সিরাজউদ্দৌলা কি ব্যর্থ নবাব, নাকি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার? কি মনে হয়? না, ব্যর্থ তো অবশ্যই, ব্যর্থ বলেই তো সে ষড়যন্ত্রের শিকার হয়েছে। তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, সে সেটা টের পায়নি, বা টের পেয়েও আটকাতে পারেনি, স্টেপ নিতে পারেনি। সেক্ষেত্রে আমি কি বলবো, আমাকে তো ব্যর্থ বলতেই হবে। আচ্ছা, তোমার ওই প্রশ্নে তো আরেকটা অংশ ছিল যে উমিচাঁদ বা এদের ভূমিকা কি ছিল। মানে জগৎ শেঠের উল্লেখ তুমি করেছো, এবার জগৎ শেঠকে না বললে তো মুর্শিদাবাদ হবে না, ইনকমপ্লিট। ঠিক কথা। ওরা তো ব্যবসায়ী, জৈন, ওরা মুর্শিদাবাদ, মানে ওরা একদম দরিদ্র ভিখিরি থেকে একদম চূড়ান্ত পয়সাওয়ালা লোক হয়েছিল, ধনী হয়েছিল, আবার একদম পথের ভিখিরি হয়ে গিয়েছিল। 3টে ফেজই ওদের জীবন ওরা দেখেছে, মানে একদম দরিদ্র, সেখান থেকে উঠছে একদম চূড়ান্ত একটা অপটিমাম লেভেলে, আবার সেখান থেকে নেমে পড়ছে। জগৎ শেঠ একটা উপাধি, জগতের শেঠ। তো পলাশি যে সময় চলছে, সে সময় মহাতাব চাঁদরা ছিল, ওদের বংশ তারও আগে থেকে, এবং পলাশি পরবর্তীতেও ওদের বংশ হয়, এবং এরা হচ্ছে সবচেয়ে বড় ব্যাংকার ওই সময়। এবং আমি যেটা পেয়েছিলাম, আমি জানি না আমি ঠিক বলছি কিনা, মুর্শিদ কুলি খাঁ যখন জাহাঙ্গীরনগর মানে ঢাকা থেকে যখন এখানে শিফট করে, এদেরকেও নিয়ে আসে, এরা ওখান ছিল আর কি, ওখানে ছিল। এরা মুর্শিদ কুলি খাঁকেও পরামর্শ দিয়েছে, এরা সবাইকে পরামর্শ দিয়েছে, টাকা দিয়েছে, নবাবকে টাকা দিয়েছে, ব্রিটিশকে টাকা দিয়েছে। আমি ওদের দলিল দস্তাবেজ দেখেছি আমার গবেষণার কাজে। আচ্ছা, জগৎ শেঠের এখন যে বাড়িটা আমরা দেখতে পাই, ওটা তো আসল বাড়ি নয়, পরবর্তীতে তৈরি। মুর্শিদাবাদের অনেক কিছুই এখন যেগুলো আমরা দেখতে পাই অনেক পরে তৈরি হয়েছে, তার সঙ্গে পলাশির কোনো সম্পর্কই নেই। সেই সময় যেগুলো ছিল, হিরাজিল বলো, হেলস সব বিলীন হয়ে গেছে, ভাগীরথীর গর্ভে চলে গেছে। মহিমাপুরের ওদের যে বাড়ি, জগৎ শেঠের বাড়ি ছিল, জগৎ শেঠের এই বাড়িটা খুব চমৎকার ভাবে তৈরি, অনেক মানে 2.5-1.5 তলা এরকম একটা ব্যাপার আছে, ভেতর দিয়ে ঘুরে, সুন্দর, এটাও সুন্দর, প্ল্যানিংটা খুব সুন্দর করে করা। এবং ওদের দলিল দস্তাবেজ কিছু আমি দেখার সৌভাগ্য হয়েছে। ওদের পুরো পরিবার নিয়ে আমি একটা বড় প্রবন্ধ লিখেছি আমার গত বইমেলা একটা বইতে। আচ্ছা, প্রায় 30-40 পাতার একটা দীর্ঘ প্রবন্ধ। আচ্ছা, পুরো পরিবারটা প্রথম থেকে একদম 1990-95 সাল অব্দি আছে। আচ্ছা, তারপরের আমি আর পাইনি, এবার যোগাযোগ করলে হয়তো পেতাম, আমি খুঁজে পাইনি। তো জগৎ শেঠ তো ব্যাংকার, ওরা ইংরেজদেরও পয়সা ধার দিচ্ছে ব্যবসা করার জন্য, নবাবকেও দিচ্ছে, আবার দিল্লিকেও ওরা দিয়েছে, এরকম উদাহরণও আছে। দিল্লি তো ওই সময়টা দিল্লি ভিখিরি হয়ে গেছে, ফলে এবং এই যে ফরমান কিনে আনা, সনদ কিনে আনা, কে নবাব হবে, সব ঠিকঠাক করা, মানে ওরা কিন্তু বলা যায় যে অলিখিত নিয়ন্ত্রক ছিল। এবং জগৎ শেঠকে যদি সিরাজ নিজের পক্ষে রাখতে পারতেন, এই যে বলছিলে ব্যর্থ কিনা, তাহলে কিন্তু পলাশি এতটা বড় আকার ধারণ করতো না। আচ্ছা, ইতিহাসে আমি কোথাও একটা পড়েছিলাম জগৎ শেঠকে নাকি সিরাজউদ্দৌলা মেরেছিল, এটা কি সত্যি? হ্যাঁ, মেরেছিল। এবার এই প্রমাণ তো আর পাওয়া যায় না, কারণ সিরাজউদ্দৌলার কোর্টে আমরা ছিলাম না। আমার অনুমান যে অপমান করেছিলেন কোনো,
জগৎ শেঠকে। এমন কোনো কথা বলেছিলেন তাতে জগৎ শেঠের খুব অপমানে লেগেছিল, এবং সেই অপমানের প্রতিশোধ, মানে জগৎ শেঠ কনস্পিরেসিতে যোগ দিয়েছিল তার দুটো কারণ। একটা হচ্ছে সিরাজকে পছন্দ না, অন্য কাউকে নিজের লোককে বসাবো, আর 2 নম্বর কারণ হচ্ছে ওই অপমানিত হওয়া। জগৎ শেঠ কিন্তু আলীবর্দীর সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলেছে, ঠিক। মানে চূড়ান্ত অপমানিত হয়েছিলেন। তুমি বুঝে দেখো, ওরা জৈন, ওদের একটা মানে কি বলবো, ওই রকম ভাবে বড় ব্যবসায়ী, ওরকম বড় ব্যবসায়ী যে চালাচ্ছে বংশ পরম্পরায়, তখন ওরা একদম মধ্য গগনে ওদের পরিবারে, ওরকম আর্থিক স্থিতি, হ্যাঁ, সবাই টাকা নিয়ে মণিমাণিক্য নিয়ে আসছে, ওরা কনভার্ট করে দিচ্ছে, ট্যাক্সাল আছে, সেরকম একটা লোককে তুমি বোকা না হলে কেউ সেই রকম লোককে চটায়। কিন্তু তাও তাদেরও তো পরিণতিটাও চেঞ্জ হয়ে গেল, মানে পলাশির পর ট্যাক্সাল চলে এলো কলকাতায়, কলকাতায় চলে এলো। তাদের বারবার ওই আলীবর্দী আমলে তারা বারবার বর্গির লুণ্ঠনের শিকার হয়েছে। আচ্ছা, ওদের গদিতে কয়েক কোটি টাকার কারবার চলতো দিনে, তেজারতির কারবার, মেইনলি সুদে টাকা খাটানো। এবার বহু লোক ধার টান নিয়ে আর দেয়নি, এরকম একটা চলেছে। ব্রিটিশরা সাহেব ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ধার নিয়েছে সে ধার আর শোধ করতে চায়নি, প্রমাণ পায়নি, নবাবের পেছনে টাকা খরচ করে সেগুলো পায়নি। এই পলাশির পর তো শুরু হলো লুণ্ঠন। ওরা তো মানে সাহেব ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেবেছিল এরা হচ্ছে দুগ্ধবতী গাভী, যত পারো দুইয়ে নাও। এমন অবস্থা যে মায়না দেবে সেই টাকা ছিল না মির্জাফরের কাছে, সৈন্যদের মায়না দেবে। মির্জাফরের বিরুদ্ধে তার সেনারা প্রতিবাদ করতে নেমে এসেছিল মায়না না পেয়ে। আফটার পলাশি একদম মানে শেষ করে দিয়েছে, মসলিন শিল্পকে শেষ করে দিয়েছে। মানে পলাশি লুণ্ঠন যেটা আমরা ইতিহাসে পড়েছি, যেটা বাস্তবে হয়েছে, মানে রুগ্ন করে একদম বাংলাকে, কি বলবো, মানে পঙ্গপালরা যেরকম ধান ক্ষেত খেয়ে নেয়, ওরা ওরকম ভাবে বাংলাকে শেষ করে দিয়েছে, বাংলার অর্থনীতি। তার আগে দেখো বাংলার রিপ্রেজেন্টেশন কত পার্সেন্ট ছিল জিডিপিতে গোটা দেশের গ্লোবালি, আর সেটা 0.00029% নামিয়ে নিয়ে আসে ওই কয়েক বছরের মধ্যে। পুতুল নবাব বসিয়ে, দস্তকের একদম অপব্যবহার চূড়ান্ত। মানে সিরাজের সঙ্গে লড়াইয়ের একটা বড় কারণ তো এটাই ছিল, দস্তকের অপব্যবহার। ওরা যাকে পাচ্ছে দস্তক দিয়ে দিচ্ছে, সেই দস্তক নকল হয়ে যাচ্ছে। তুমি কোম্পানি ব্যবসা করতে এসছো, তোমার কর্মচারীও ব্যবসা করছে। ঠিক 3-4টে কারণ ছিল। সিরাজ এমনি ওরা দুর্গ বানাচ্ছে, দুর্গ বেশি প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রং করছে, সিরাজ অপোজ করেছে। সিরাজের বন্ধু ফরাসিদের পেছনে সবসময় করে যাচ্ছে, ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে ইংরেজরা। তারপরে কি হয়েছে, নবাব যাকে তাড়িয়ে দিয়েছে, মানে নবাব যাকে বলেছে অপরাধী, সেই রকম প্রজাকে ওরা আশ্রয় দিয়েছে। রাজবল্লভের ছেলেকে টাকা নিয়ে যে পালিয়েছে, সেরকম একটা প্রতারককেও আশ্রয় দিয়েছে। মনে করে দেখো বিজয় মালিয়াকেও আশ্রয় দিয়েছে, তাহলে এখন কিরকম হতো? ক্ষিপ্ত হয়ে গেছে নবাব দুধ পাঠিয়েছে, সেই দুধকে তাড়িয়ে দিয়েছে ড্রেক, গভর্নর তখন কলকাতায়, যে কারণে নবাবকে কলকাতা আক্রমণ করতে আসতে হতো। অনেকগুলো কারণের সমাহার ছিল। আচ্ছা, বাংলা সাহিত্যের ইতিহাসে বা নাটক, সিনেমা, যাত্রায় নবাব সিরাজউদ্দৌলাকে লাস্ট কয়েকশো বছরে নায়ক হিসাবে দেখানো হয়েছে। বাস্তবে কি তিনি নায়ক ছিলেন? মানে বাস্তব আর লেখালেখি চরিত্র কি এক? মানে রিল আর রিয়েল কি এক? কোনোদিন হতে পারে সেটা, কোনোদিন হতে পারে না। একটা মানুষের দোষ গুণ ভালো মন্দ সব থাকবে। এবার ধরো আমি কথার কথা বলছি, বাণভট্ট হর্ষচরিত লিখলেন, হর্ষবর্ধন। তুমি রাজার সভাকবি, তুমি তার কথা লিখলে, তুমি তো তার খারাপটা লিখতে পারবে না। সেই কারণে ইতিহাসে ইতিহাসে যা রয়েছে, আর যখন সেটা সাহিত্যের আকারে চলে আসছে, তখন তার মধ্যে অনেক ফারাক হয়ে যায়। কিন্তু আমাদের দেশের ভুলটা ওখানেই যে আমরা সাহিত্যটাকে ইতিহাস ধরে নিই, ঐতিহাসিক উপন্যাসকে ইতিহাস ধরে নিই। এবার ঐতিহাসিক উপন্যাসের মধ্যে লেখকের ইন্টারপ্রিটেশন আছে, নতুন চরিত্র আছে, অলিক কল্পনা আছে, সে লেখক হিসেবে একটা লিবার্টি নিয়েছে। সিনেমা বানানো হলে সে একটা লিবার্টি নিয়েছে। হ্যাঁ, যেমন কিছুদিন একটা সিরিয়াল হয়েছিল কয়েক বছর আগে, আমি সিরাজের বেগম। আমি তখন যেহেতু মুর্শিদাবাদ নিয়ে তুমি জানো আমি দীর্ঘদিন কাজ করছি, অনেক ক্ষেত্র সমীক্ষা করেছি, আমি দেখেছি শুটিং হচ্ছে সেটাও। তো আমি যখন ওটা টেলিকাস্ট দেখতে বসেছিলাম, কয়েকটা এপিসোডের পরে দেখতে পাইনি, চূড়ান্ত ভুলভাল জিনিসপত্র ভর্তি। মানে রিসার্চের কোনো মা বাপ নেই। এইবার কি হয়েছে, তোমার
নজরুলের কবিতায় রয়ে গিয়েছে যে বাঙালির খুনে লাল হলো যে থাক লাইভের খঞ্জর। ফলে এই সমস্ত করে ধারণা হয়েছে যে নবাব বুঝি খুব ভালো, বা নবাব বাঙালি ছিল, বা এরকম মানুষের ধারণা হয়েছে। তারপর অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলা, রবীন্দ্রনাথ স্বয়ং লিখে গিয়েছেন ওই অক্ষয় কুমার মৈত্রের সিরাজউদ্দৌলার আলোচনায়, যে মানে আমি আমার ভাষায় বলছি, এক্সাক্ট কোট করছি না, যে মানে অক্ষয় কুমার মৈত্র যতক্ষণ না সিরাজকে, মানে একজন অপরাধী বা দুর্নীতিগ্রস্ত যাই বলো, সেই রকম সিরাজকে একটা করুণার পাত্র যতক্ষণ না করতে পেরেছে ততক্ষণ তিনি থামেননি। এরা এবং আরো অনেক লেখা আছে, যে শ্যামধন মুখোপাধ্যায়ের লেখায় সিরাজকে হতভাগ্য প্রথম বলা হচ্ছে 1864, সিরাজ মরেছে 1757, মানে 100 বছর লেগে গেছে সিরাজকে লেখা আছে যে এইভাবে নতুন করে তৈরি করতে। হ্যাঁ, তারপর নবীন চন্দ্র সেনের পলাশী বলো, হ্যাঁ, শচীন্দ্র নাথ সেনগুপ্তর সিরাজউদ্দৌলা নাটক, গিরিশ ঘোষের সিরাজউদ্দৌলা নাটক। নাটক কি হয়, নাটক তখন কি হয়েছে, দৃশ্য মাধ্যম একদম গ্রামে গ্রামে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে, যাত্রা পালা এই আকারগুলো বিভিন্ন ক্ষেত্রে, এগুলো সবেতেই দেখিয়েছে বাঙালি নবাব, শেষ স্বাধীন নবাব, অমুক তমুক। হ্যাঁ, ওই শচীন্দ্রনাথ সেনগুপ্ত তো এরকমও লাইন আছে যে সিরাজের পরাজয় বাঙালির পরাজয়, সিরাজের হারের সঙ্গে সঙ্গে বাঙালি পতিত হলো, এই সমস্ত লেখা আছে। আসলে তা নয়, ওখানে কোথায় সিরাজ বাঙালি? সিরাজ বাংলা একটা কথা কোনোদিন বলেছে? বাংলা বলতে পারতেন, বাংলা জানতেন সিরাজ বা আলীবর্দী? আচ্ছা, এই মুর্শিদাবাদে যখন এই নবাবটা ছিল, এটা একটা ভালো কথা তুমি বললে, আমার এটা খুব জানার ইচ্ছা। ওই টাইমে মুর্শিদাবাদে কি কি ভাষায় কথা বলা হতো এই টাইমটাতে, মানে নবাবরা কি হিসাবে, মানে কি ভাষায় কথা বলতো? সরকারি কাজকর্ম হতো ফার্সিতে। আচ্ছা, নবাবরাও ফার্সিতেই কথাবার্তা বলতেন, বাংলায় বলতেন না? বাংলা হয়তো মানে বুঝতে পারতেন। মানে এই আলীবর্দী খাঁ, সুজাউদ্দিন, হ্যাঁ, এরা সব ফার্সিতে বলতো, সব ফার্সিতে? একদম একদম, মানে উম, এটা নিয়ে কোনো ডিবেটের জায়গাই নেই, আমি ওয়ার্ড অফ অনার দিয়ে বলছি। এরা হয়তো যেহেতু দেশীয় যারা ছিল তাদের কথোপকথন তো শুনতেন, এরা হয়তো বুঝতে পারতেন যে বাংলা বলছে বা কি বলতে চাইছে, কিন্তু নিজেদের মধ্যে কথোপকথন, সরকারি ভাষা, দাপ্তরিক ভাষা সব ফার্সিতে ছিল। তুমি দেখবে দলিল দস্তাবেজ দেবী সিং এর বাড়ি টাড়িতে এখন অনেক রয়েছে, আশেপাশে দেখা যায়, এবং এই ফরমান সনদানা সবই তো ফার্সি। হাজারদুয়ারির ভেতরে ঢুকলে পুরো ওই ফরমানের সেকশনটাই পুরো ফার্সি। তোমার অনেক 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 দস্তাবেজ বা দলিলে আছে যেগুলো একটু পরের দিকের, আরো 50-60 বছর পরে, ফার্সির সঙ্গে সঙ্গে ইংরেজিও আছে। নবকৃষ্ণর দাওয়ার তো ওই জন্যই বেড়েছিল না, ও ফার্সি পড়তে পারে, ফার্সিতে কি কথা চালাচালি হচ্ছে মির্জাফর বা ক্লাইভের মধ্যে বা অন্যদের মধ্যে, এগুলো সব ও পড়ে দিতে পারে ইংরেজদের, কিন্তু সেই সঙ্গে ও একজন ট্রাস্টওয়ার্দি মানুষ, যে নবাবকে গিয়ে বলে দেবে না ইংরেজরা কি করছে। আচ্ছা, এখানেই তো লুকিয়ে আছে। তো সাহিত্যিকরা খুব মানে মানে কি বলবো, সুন্দর করে পরিকল্পিত ভাবে নিজেদের তাগিদে, সবাইকে একটা হিরো তো খুঁজে নিতে হয়, সেইভাবে সিরাজের এই রূপটা লালন পালন করে তৈরি করেছে। স্বাধীন নবাব কথাটা একদমই ভুল, নবাব কোনোদিন স্বাধীন হতে পারে না, কারণ তারপরে দিল্লি বসে রয়েছে তার মানে বলা হয় যে বাংলার শেষ স্বাধীন ও সব ফালতু কথা, ওগুলো গত 200 বছরে তৈরি হয়েছে সিরাজকে গ্লোরিফাই করার জন্য। তার মানে বাংলার শেষ স্বাধীন নবাব, ওই কথাটা পুরোপুরি ভুল, পুরোপুরি ভুল। নবাবের ওপরে তো দিল্লি বসে রয়েছে। নবাব কার থেকে নবাব হয়েছে? নবাবকে ওই যে আলীবর্দী নবাব হয়েছে, বা এদের তো সনদ আনতে হয়েছে। নবকৃষ্ণ যে উপাধি পেয়েছে মহারাজা বা রাজা যাই বলো, সবই তো হ্যাঁ, সবই তো দিল্লি থেকেই নিয়ে আসতে হয়েছে। তাহলে যেখান থেকে তুমি মানে এন্ডোর্সমেন্ট আনছো, হ্যাঁ, তোমার শিলমোহর ছাপ্পা আনছো, তার মানে তুমি স্বাধীন হলে কি করে? আচ্ছা, সিরাজের ব্যক্তিগত চরিত্র নিয়ে যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো কতটা ইতিহাসগত আর কতটা প্রচার? কিছু তো প্রচার। তার একটা উদাহরণ তো তোমার প্রথম দিকেই বললাম, যে সরফরাজের দোষ সিরাজের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। মানে ওই সময় সিরাজকে নিয়ে ভালো কথা লিখেছে ফরাসি ঐতিহাসিকেরা, ইংরেজরা চূড়ান্ত খারাপ লিখেছে। তার একটা উদাহরণ অন্ধকূপ হত্যার মতো একটা গাল গল্প। এটা পুরোপুরি গাল গল্প। আরে তুমি একটা কেল্লা দখল করেছো, ফোর্ট উইলিয়ামে সিরাজ ঢুকে গেছে এইরকম জুন মাসে, পলাশির 1 বছর আগে ঢুকে বলেছে যে ওই সাহেব টাহেব গুলো রয়েছে, ওগুলো ওরা বদমাইশি করছে, ওদের বলেছে ঠিক আছে, যেখানে বন্দি করে দুর্গ কেল্লা, নিশ্চয়ই তার একটা বন্দি গুম ঘর রয়েছে, সেখানে বন্দি করে, পরে দেখা যাবে। এবার কি করেছে, ও নবাবের যে পেয়াদারা আছে তারা নিয়ে গিয়ে বন্দি করে দিয়েছে।
এবার ওরকম 1-150 লোক তো তখন কলকাতায় ছিল না, অনেকেই মরে গেছে, সাহেবরা পালিয়ে গেছে। কটা আর সাহেব ছিল সে সময় কলকাতা? খুব বেশি হলে 30-40 জন। আচ্ছা, এই প্রশ্নে আসি হ্যাঁ, যে ইতিহাসগত আর কতটা প্রচার? অধিকাংশই প্রচার। যে ঐতিহাসিক লিখেছে সে তার মতো করে ইন্টারপ্রিট করে লিখেছে, এবং যে সমস্ত মিথ জনশ্রুতি এগুলো ছড়িয়ে বেড়াতো সেগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে। যেরকম বলছিলাম, ফরাসিরা সিরাজকে ভালো দেখিয়েছে। পরবর্তীতে বাংলার এই এই সময়টা, মানে সিরাজ যে ভালো, এইটা হচ্ছে বঙ্গভঙ্গের ফসল। আচ্ছা, বঙ্গভঙ্গের ওই সময়টায় বাঙালি জাতির একজন নায়কের প্রয়োজন ছিল, এটার মধ্যে কোনো ভুল নেই। এবং তুমি দেখো ওই সময়টা দিয়ে, মানে 1905-10 থেকে এই মানে গিরিশ ঘোষ নাটকটা লিখছে, তারপর শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখছে হচ্ছে ওই 30-এর দশকে আর কি, এই সময়টা। অক্ষয় কুমার মৈত্র, রবীন্দ্রনাথ বলছে বল, এই পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে ওই সময় একটা বাঙালি জাতি হিসেবে, বাংলার নবাব টবাব হিসেবে এইভাবে পোর্ট্রে করা হয়েছে। কিন্তু সিরাজ একটা অংশে দুশ্চরিত্র ছিল, তার লাম্পট্যের প্রচুর উদাহরণ আছে। উন্নাসিক ছিল। ওর বাবা মারা যাওয়ার পর যখন আলীবর্দী ওর দাদু ওকে নায়েব নাজিম পদে বসায়, তখন অন্যের দ্বারা প্ররোচিত হয়ে ও আলীবর্দীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সিরাজ, পাটনায়। যে পাটনার আমি সর্বে সর্ব হব। ওকে সহকারী মানে সেকেন্ড ইন কমান্ড করেছিল। হ্যাঁ, আর ও তখন কি বলবো, এই ঘটনা ঘটেছে 48-এ। হ্যাঁ, তখন কিশোর, নাবালক। তখন ওকে নায়েব নাজিম করেছে, যেহেতু মানে কি অপত্য স্নেহ, অন্ধ ভালোবাসা ছিল আলীবর্দীর সিরাজের প্রতি। কারণ আলীবর্দী যা উন্নতি সব সিরাজ জন্মের পর। আচ্ছা, মির্জা মোহাম্মদ, সেখান থেকে সিরাজউদ্দৌলা, রাষ্ট্রের প্রদীপ ওর নাম দিয়েছে ওরা। আলীবর্দী এবং আলীবর্দীর স্ত্রী শরীফুন্নিসা, আলীবর্দীকে অনেকাংশেই তার স্ত্রী চালাতেন, বেগম চালাতেন। এদের একদম ভালোবাসার জোন হচ্ছে সিরাজ। এরা মানে তুলোর মতো করে সিরাজকে রেখেছে সবকিছু থেকে বাঁচিয়ে। কিন্তু যা হয়, অতিরিক্ত স্নেহ তো স্পয়েল চাইল্ড। ওই আলীবর্দীর বিরুদ্ধেও করেছিল, যুদ্ধ করেছিল। সেই সময় আলীবর্দী বর্গী দমন করছে বাংলায়, তখন বর্গী দমন ছেড়ে আলীবর্দীকে পাটনা যেতে হয়েছিল সিরাজকে বোঝাতে। সিরাজের এরকম বদ বুদ্ধি ছিল, ওর থেকে হুটহাট টাকা চেয়ে বসতো, আপনাকে এত টাকা দিতে হবে কর। যে কারণে জগৎ শেঠরা খ্যাপা ছিল। ও নিজের দাদুকে বন্দি করে হিরাজিল প্রাসাদ করে নিয়ে গেছে দেখাতে, যেই ওর দাদু ঢুকেছে একটা ঘরে বন্দি করে দিয়েছে, দিয়ে বলছে এত টাকা দাও তবে ছাড়বো আলীবর্দী। কিন্তু আলীবর্দী যখন ডেথ বেদে, আলীবর্দী তো অনেক বছর বেঁচে ছিলেন, 80 বছর, খুব অসুস্থ, তখন সিরাজকে আলীবর্দী মানে রীতিমতো সিরাজের প্রতিশ্রুতি নিয়েছিলেন, তুমি বলো তুমি এদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, এইভাবে প্রজা বাৎসল্য দেখাবে, প্রজাদের দেখবে, মদ ছোবে না। বলে যে ও কোরআন ছুঁয়ে বলেছে আমি আর মদ ছোবো না। হয়তো শেষ 1 বছর আর সিরাজ মদ্যপান করেননি। আচ্ছা, কিছুটা চেঞ্জ এসেছিল। এবং এই যে আলীনগরের সন্ধি হলো 9 ফেব্রুয়ারি 57 সাল এর পর থেকে, সিরাজ কিন্তু ইংরেজদের সঙ্গে আর কোনো খারাপ ব্যবহার করেনি। সন্ধি মেনটেন করতে চেয়েছিল। ইংরেজরাই তখন বলে আপনি ফরাসিদের সঙ্গে যোগাযোগ করছেন, আপনি চুক্তির শর্ত ভাঙছেন, সমস্ত চেঞ্জ এসেছিল কিছু কিছু অংশে। এবারে সে তো পরিণত হচ্ছে না, বয়স বাড়ছে, কিন্তু সিরাজ একেবারে ধোয়া তুলসী পাতা বলা যায় না, তার অনেক বদগুণ ছিল, খারাপ গুণ ছিল। আচ্ছা, তোমার কি মনে হয় সিরাজ নিজেই রাজনৈতিক ভুল করেছিলেন, যার ফল পলাশির ষড়যন্ত্র বা পলাশির যুদ্ধ? কিছু দেখো, সিরাজের 2-একটা ডিসিশন নিয়ে বলতে পারি। যেমন ধরো, সিরাজ কুর্সিতে বসেই বা বসার কিছুদিনের মধ্যে মির্জাফরকে পদ থেকে সরিয়ে দিয়েছিল। আচ্ছা, মীর মদন মোহনলাল ওর খুব ট্রাস্টওয়ার্দি মানুষ, এদের দুজনকে ও একদম ক্ষমতার কাছাকাছি নিয়ে এসে বড় পদ দিয়েছিল, বক্সি পদ, পেশকার পদ এসব দিয়েছিল। ফলে এটা তো একটা পরিণত পদক্ষেপ প্রশাসক হিসেবে। আবার মির্জাফরের মতো এত শক্তিশালী লোক, যার হাতে এত বড় সেনাবাহিনী আছে, তাকে আমি একটু চিন্তা করলাম না, ফট করেই সরিয়ে দিলাম। সে তো বিদ্রোহ ওই সময় করতে পারত। তারপর মির্জাফরকে অনেকভাবে নাজেহালও করেছে সিরাজ, রীতিমতো খেপিয়েছে। হ্যাঁ, ওই নেমুখারাম দেউরি যেটা এখন দেখায় ওর বাড়ির দরজাটা আর কি, ওই ভেতরে ঢুকতে না বাইরে থেকে দেখায়। আমি একবার ঢুকতে পেরেছিলাম। আচ্ছা, তো যাই হোক, ওই সময় তোমার ওইখানে ওই আশেপাশের অঞ্চলে মানে জাফরগঞ্জ, তো জাফর আলী খান
ওর উল্টো দিকেই তোমার ওর মসজিদ আছে, ওদের ইয়ে আছে, কবর আছে, মির্জাফরের পরিবারের সবাইকে ওখানে কবর 11টা দেওয়া হয়। কবর আছে হ্যাঁ। ওখানে। ওই 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 অঞ্চলটার মধ্যে অনেক রকম সিরাজ হ্যাকেল করেছে, আচ্ছা। কামান বসিয়ে রেখেছে, এই করেছে ওই করেছে, মির্জাফরকে ওই পদ থেকে সরিয়ে যে অসম্মান করেছে। মির্জাফর তাতেই ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্রে যোগ দেয় এবং মির্জাফরের শেষটাও খুব ভালো নয়, কুষ্ঠ হয়ে মারা গেছিল। মারা গেছে। এবং একটা জিনিস এখানে তুমি বললে আমার মনে পড়লো, আমি শুনেছিলাম যে মির্জাফরের যখন কুষ্ঠরোগ হয় সেই সময় নাকি কিরিটেশ্বরীর চরণামৃত খেয়ে তার কুষ্ঠরোগ সারে। এটা কি ইতিহাস ভিত্তিক নাকি এটাও প্রচার? দেখো, এটা কিরিটেশ্বরী মন্দিরটা নিয়ে অনেক রকম কাহিনী রয়েছে। মানে তুমি যদি নামো কিরিটেশ্বরী, মানে কিরিটকণা গ্রামে গিয়ে পুজো দিতে যাবে, 2-3টে পুরোহিত তোমার হাত ধরে টানবে, এইটা আসলে ওইটা আসলে সেটা আসলে। আর কিরিটেশ্বরী গ্রামে আমি বেশ কয়েকদিন ছিলাম। পুরোনো মন্দিরটা যেটা আমফানে ভেঙে পড়েছে, ইটের গাঁথনি, ছোট ছোট ইটে, যেটা 900 বছরের পুরনো বলছে আর কি। ওই মন্দিরটা দেখেছি, আমি ছবি তুলেছি, ফিল্ডের সময় পড়েছি, কিন্তু ভেতরে কিছু ছিল না, শুধু স্ট্রাকচারটাই পড়েছিল। এবার আমার কিরিটেশ্বরীর মন্দিরের পেছনে একটা পুকুর আছে। আমাকে একজন পুরোহিত ওখানকার বলেছে একটি মন্দিরে যে পুকুরটা পূর্ব পশ্চিমে কাটা, হিন্দুরা ওরম ভাবে কাটে না, পুকুরটা হয়তো মির্জাফরই কাটিয়েছিলেন। এগুলো আমার মনে হয়েছে গল্প কথা, সত্যি নয়, কোনো ঐতিহাসিক প্রমাণ পায়নি। হ্যাঁ, কিরিটেশ্বরী মন্দির সংস্কার, জমিদান, এতে মুসলমান নবাবরা ছিলেন, টাকা দিয়েছেন, জমি দিয়েছেন, এগুলোতে ছিলেন। হয়তো কিরিটেশ্বরীর মন্দিরের চরণামৃতও খেয়েছিলেন মির্জাফর, কিন্তু রোগ সেরে গেছিল বলে আমার মনে হয় না। কারণ ওকে তো জঙ্গলে রীতিমতো পরিবার বর্জন করেছিল, ত্যাগ করেছিল, আচ্ছা, না খেয়ে না বেয়ে এরকম ওখানেই চলেছে। খুবই ওই সময়টা খুব কষ্ট পেয়েছেন মির্জাফর। আর মির্জাফর তো অনেকটাই সিরাজের থেকে বড়, বয়স অনেকটাই বড়, বুড়ো হয়েই বলা যায়। আচ্ছা, সিরাজউদ্দৌলার শেষ কটা দিন কিভাবে কেটেছিল পলাশীর যুদ্ধের পরে? খুবই ভয়ানক ব্যাপার এটা। মানে কিরকম বলতো, শেষের কটা দিন না খুব যন্ত্রণার। মানে ওই রকম জায়গা থেকে তুমি নেমে এসে পড়ছো, সবই তো মানে 23শে জুন রাত্রিবেলা ও 23শে জুন বিকেলবেলা রওনা দিল, মুর্শিদাবাদ আসছে। পলাশী হয়ে গেছে, হেরে গেছে, সিরাজের পতন হয়ে গেছে। এবার এটা যদি যুদ্ধক্ষেত্রে ওর তরোয়ালের আঘাতে মৃত্যু হতো, আমি বলতাম যে বীরের মতো। সেটা হলো না, উনি পালিয়ে এসছেন। এবার ওই দিন প্রায় রাত্রি 10টা, 11টা, 12টা বা এরকম সময় এসে ও মুর্শিদাবাদে পৌঁছেছে, মানে উঠে আসছে। টাইমটা হিসাব করলে 5-6 ঘন্টা লাগবে। এবার তখন কি করেছে, তখন ওর পরিবার, ও স্ত্রী মানে লুৎফাকে নিয়ে, লুৎফুন্নেসাকে নিয়ে, আরো 2-1 দাস দাসী হেনাতেনাকে নিয়ে ও মুর্শিদাবাদ ছাড়ে। ওর ইচ্ছে ছিল পাটনা পৌঁছানো, সেখানে ফরাসিদের সঙ্গে যোগাযোগ করবে এবং পাটনার প্রশাসকদের সঙ্গে সাহায্য নিয়ে যদি ফাদ্দারও ফিরে আসতে পারে, কামব্যাক করতে পারে। ভগবান গোলা হয়ে রাজমহল ওই নৌকা করে চলে যাচ্ছে, ধরা পড়ে যায়। রাজমহল ঘাটেই তো ধরা পড়ে যায়। ওই ও খিচুড়ি রান্না করতে গেছিল বলে একজন, যে ওই জুতোটা দেখে চিনে ফেলে। দানশেখ ফকির নাম, খুব সম্ভবত দানা শাহ, হ্যাঁ, মানে নিখিল রায় দানা শাহই লিখেছে। ও আচ্ছা। এইগুলো তো মানে বেসিক মুর্শিদাবাদ জানতে হলে ওই সিয়ারুল মুতাক্কারি না রিয়াজুস সালাতিন ছাড়া তো তোমার ভরসা নেই। সিরাজ খুব বুদ্ধিমান ছিলেন, আমার মনে হয় না যে জুতো পরার জন্য ধরা পড়েছে। হয়তো কোনো কথোপকথন শুনেছিল বা ওরকম চেহারা দেখে। সিরাজের তো খুব লম্বা চওড়া চেহারা ছিল, মানে মুর্শিদাবাদের সবচেয়ে লম্বা চওড়া মহারাজ মানে নবাব হচ্ছে সুজা। আচ্ছা, রশনিবাগে যদি সুজার তুমি কবর দেখো, বিশাল বড় কবর, চট করে ইয়ে করা যায় না। সিরাজও ওরকম দশাশই চেহারার লোক ছিল বলে বুঝতে পেরেছিল যে পালায়, মানে খবরটা ছড়িয়ে গেছিল, মির্জাফর ছড়িয়ে দিয়েছে, ক্লাইভ ছড়িয়ে দিয়েছে, ধরে আনতে হবে। এবং ওই সময় ওর ধরা পড়ে যায়, ওকে ধরে নিয়ে এসে তখন 29শে জুন মুর্শিদাবাদে মির্জাফর বসে পড়েছে নবাব হিসেবে। সিরাজ ধরা পড়েছে 2রা জুলাই। এবার যখন ওকে নিয়ে এসছে, মানে এক সময় ওয়ান্স ইট ওয়াজ আলিবর্দিস কোর্ট, তারপর সিরাজের দরবার হয়, কোর্ট হয়, সেটা এখন মুর্শিদাবাদের নবাব মির্জাফরের কোর্ট। যে কোর্টে ও রাজা হয়ে বসেছে, সর্বা হয়ে বসেছে, সেখানে ওরই আজকে বিচার হচ্ছে। কতটা প্যাথেটিক দেখো, ও এসে দাঁড়িয়েছে। এবার একদল তো বললো এক্ষুনি মেরে দেবে, মির্জাফর সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে, কারণ ওদের ধারণা ছিল সিরাজকে মুর্শিদাবাদে যদি মারি
তার ফলে যদি জনগণের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া অসন্তোষ হয়, দেখা দেয়। হ্যাঁ, আরে ইতিহাস তো সবকিছু মনে রাখ, ইতিহাস খুব নির্মম। কেউ ওইভাবে নিজের হাতে রক্তের দাগ নিতে চায় না, কোনো শাসক চায় না, লোককে দিয়ে করায়, চায় না। হয়তো টু সাম এক্সটেন্ট ক্লাইভরাও চায়নি যে মরে যাক বা এইভাবে মেরে ফেলি। ওরা সিরাজের পতন চেয়েছিল এবং হয়তো বন্দি করে রাখতো বা অত্যাচার করতো বা কোথাও নির্বাসন দিত, এরকম কিছু একটা প্ল্যান হয়তো ছিল, এটা আমার মনে হয়েছে। তো বা মির্জাফর হয়তো ওয়েট করতে চেয়েছিল যে ক্লাইভ আসুক, তারপর একটা সিদ্ধান্ত নেবো ওকে মারবো। তো এইসব মিরন টিরনের এই তর্স হয়নি আর কি, ওরা বলছে এক্ষুনি মারবো। তা মির্জাফর যখন ডিসিশন নিতে পারছে না, তখন মিরন বলছে আপনি বিশ্রাম নিন, আমি দেখছি কি করা যায়। আপাতত ওকে কুঠুরিতে বন্দি করে রাখি। এবার কুঠুরিতে যেই নিয়ে গেছে, ওই রাতেই 2-3 ঘন্টার মধ্যে অনেকগুলো লোক কুঠুরিতে ঢুকেছে সিরাজের। সিরাজ বুঝেছে আজকেই আমার জীবন শেষ, দরকার। তো কি করবে, ও তখন বলেছে আমি নামাজ পড়তে চাই। নামাজের আগে বলেছে আমি উজু করবো। জল তখন ভোর ভোর হয়ে আসছে, 3রা জুলাই ভোর হয়ে আসছে। তো অজুর জল নিবি বলে সিরাজের মাথায় ওই ভারী কলসি দিয়ে মিরন মেরেছে। তারপর মোহাম্মদ ইবেক তরোয়াল চালায়। এই মোহাম্মদ ইবেককে কিন্তু খাইয়ে দাইয়ে মানুষ করেছে সিরাজের আমিনা, আলিবর্দী এরা। মানে বিশ্বাসঘাতকতার কত স্তর নিচে নামতে পারে এরা। ওই সিরাজ ওই মাথায় বাড়ি মারার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে, ওইখানেই মরে যায়। তারপর ছুরি টুরি চালিয়েছে। এইবার আরো নৃশংসতা দেখিয়েছে ওরা, খুবই প্যাথেটিক, সেটা হচ্ছে সিরাজের দেহ টুকরো টুকরো করে হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদ করানো, এবং সমস্ত লোক দেখছে। যখন সিরাজের মায়ের কাছে, মানে প্রাসাদের কাছে এসছে, তখন আমিনা বেরিয়ে এসছে, তাকে মেরে ধরে আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ছেলের খন্ড খন্ড দেহ মা জড়িয়ে ধরতে যাচ্ছে, তাকে আবার মেরে এরা ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। তারপর খোশবাগের কাছে দেহ নামানো হয়, ইংরেজরা এই দেহ সেলাই টেলাই করে কবর দেয় আলিবর্দীর কবরের আলিবর্দীর কবরের কাছে। ওদের পরিবারের সব কবর হ্যাঁ, ওখানেই মোটামুটি খোশবাগে। হয়েছে। খোশবাগে একটা মসজিদও আছে। আচ্ছা, এই যে সিরাজের মৃতদেহটাকে ঘোরানো হলো, হ্যাঁ, এটা কি কোনো এর পেছনে কোনো রাজনৈতিক ব্যাখ্যা? অবশ্যই অবশ্যই। এই শেষ করে দিলাম। কিছু মানুষ ভেবেছে, কিছু মানুষের চোখে এটা ভালো লেগেছে। মৃতদেহটাকে ঘোরানো মানে সাধারণ, মানে আমরা কি করি, মানে আমি চেষ্টা করি ইতিহাসকে সমকালের উদাহরণে মেলাতে। হুম যেমন আজকেই দেখো, লোকে লোককে ডিম চুটছে। হুম এবার চোখ, মানে অ্যাট এ গ্লান্স কি, পর্দাটা কি, মানে এ দুর্নীতি করেছে, একে আমি মারলাম, পাবলিককে আমি জাস্টিফাই করে দিলাম, পাবলিকও খুব সন্তুষ্ট, ও টাকা মেরেছে, ঠিক হয়েছে, ওকে ডিম মেরেছে। কিন্তু এটা তো গণতন্ত্রে চলতে পারে না। ঠিক সেরকমই ওইখানে ওটা করে দেখানো হয়েছিল যে সিরাজকে আমরা ধ্বংস করে দিলাম, সিরাজ অপরাধী, চরম নৃশংসতম শাস্তি দিলাম, সিরাজের আর কিছু নেই, ওরা কেউ ঘুরে দাঁড়াতে পারবে না, অতএব তোমরা আমাকে মানো, মির্জাফরকে মানো, ক্লাইভদের মানো, পুরোপুরি ধ্বংস করে দিল। এইবার সাধারণ লোক আর কি করবে, ওদের কোনো প্রতিবাদ করার জায়গাই তো নেই, ওদের হাতে তো কিছু নেই। ওরা দেখলো চেয়েছে যে ওরকম একটা লাশ, নবাবের লাশ ঘুরছে, মানে সদ্য প্রাক্তন নবাবের লাশ ঘুরছে, এবং মেনে নিল। এই জায়গাটা খুব প্যাথেটিক। এবং সিরাজ যখন মানে মাটিতে লুটিয়ে পড়ছেন, বা সিরাজ যখন বুঝতে পেরেছেন যে আমার শেষ, তখন কিন্তু সিরাজ অনুতপ্ত হয় হুসেন কুলির মৃত্যুর জন্য। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। হুসেন কুলি খাঁ ছিল ঘসিটি বেগমের যে হাজব্যান্ড, অর্থাৎ সিরাজের একদিক থেকে দেখলে মেশো, আর এই দিক থেকে দেখলে জেঠু। মানে আলিবর্দী আর আলিবর্দীর ভাই, ওর 3 ছেলে, আলিবর্দীর 3 মেয়ে, সবার মধ্যে ম্যারেজ হয়েছে আর কি। বড় মেজো ছোট, ওদিকের বড় মেজো ছোট একে অপরকে বিয়ে করেছে, ফলে ওই যেই মেশো সেই জেঠু। এবার ওই জেঠুর অ্যাসিস্ট্যান্ট ছিল এই হুসেন কুলি। আচ্ছা, আর ওর অন্ধ ভাই। এবার হুসেন কুলি খুব সুপুরুষ, ভালো, উনি বিহারের দিকটায় ছিলেন, বাংলা প্রশাসক হিসেবে ছিলেন। এই হুসেন কুলির প্রেমে আকৃষ্ট হয় ঘাসেটি, মানে পরকিয়া। যখন সিরাজের বাবা মরে যায় আফগানদের হাতে, তখন আমিনাও এই হুসেন কুলির প্রেমে আকৃষ্ট হয়। আচ্ছা, মানে 2 বোন একজনকেই ভালোবাসছে। তখন এতো নবাব পরিবারের কেচ্ছা লোকে বলতে শুরু করেছে, আলিবর্দী সহ্য করবেন কি করে,
তখন আলীবর্দী আর শরীফুন্নেসা, আলীবর্দীর বেগম, এরা পরামর্শ করছে কি করা যায়। ওই দুজন মানুষ সিরাজকে উত্তেজিত করে। আলীবর্দী স্পয়েল করেছে, সুবুদ্ধি দিয়েছে, আবার সিরাজকে যে মানে কি বলবো এটাকে, ঘাতক তৈরি করেছে, সেটাও আলীবর্দী করেছে। যে তুমি এই ব্যাপারটা মানে একে নিকেশ করে দাও, সরিয়ে দাও। সিরাজ নিজে হাতে করেনি, লোককে দিয়ে হুসেন কুলি আর তার অন্ধ ভাইকে মুর্শিদাবাদে প্রকাশ্যে হত্যা করে। সিরাজ যখন মারা যাচ্ছে তখন সিরাজ বলেছিলেন যে আজকে হুসেন কুলির আত্মা তৃপ্ত হলো। ওই পাপ বোধটা কাজ করেছিল। যুদ্ধক্ষেত্রে আমি মারবই, সৈন্যও মারে। তুমি পাকিস্তানে জামা পরে আছো, আমি ভারতের জামা পরে আছি, আমার দেশকে বাঁচাতে আমায় তোমায় মারতে হবে। সে যুদ্ধ নবাব করবেই। কিন্তু ওই যে একজন নিরপরাধ মানুষকে কি আর, ও তো এরা যে ভালোবাসতে গেছে, তার আর তার অন্ধ ভাইকে যে ও মেরেছিল, ওই পাপবোধটা সিরাজ যখন নিজে চোখ বুঝছে তখন কাজ করে। আচ্ছা, আমার আজকের এই এপিসোডের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে পলাশির যুদ্ধে যদি সিরাজউদ্দৌলা জয়ী হতেন তাহলে কি বাংলা অন্যরকম হতো? তোমার কি মনে হয়? হয়তো হতো। সিরাজের, আমার মনে হয়েছে যে সিরাজের পতন অনিবার্য ছিল। যেভাবে ষড়যন্ত্র হয়েছিল, পলাশির যুদ্ধ হয়তো হতো না, পরে আরেকটা কোনো যুদ্ধে হতে পারত। এটা তো হাইপোথেটিক্যাল প্রশ্ন, এটা তো ওইভাবে বলা যায় না। হ্যাঁ, যদি সিরাজ ধরে রাখতে পারতেন তার গদি, তাহলে হয়তো যে এই ঔপনিবেশিক ব্যাপার শুরু হতো না, ঔপনিবেশিক শাসন শুরু হতো না। আর্থিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে বাংলা ক্ষমতার কেন্দ্রবিন্দু আরো অনেকগুলো বছর থেকে যেত। 1 নম্বর। 2 নম্বর, হয়তো দুর্গাপুজো শুরু হতো না, মানে রাজকীয় ভাবে দুর্গাপুজো হয়তো সেলিব্রেট করতো না কলকাতায়। এবং সিরাজ যদি টিকে থাকতেন তাহলে কলকাতাও হয়তো আজকের কলকাতা হতো না। মুর্শিদাবাদের আলো নিভে গেল বলে কলকাতার আলো জ্বলল। ঠিক। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমারও ভালো লাগলো। মুর্শিদাবাদ বরাবরের পছন্দের জিনিস। বিশ্বাসঘাতকতা যেমন আছে, যেমন ইতিহাসের মধ্যে একটা অদ্ভুত রোম্যান্টিসিজম আছে, সেটা মুর্শিদাবাদের আশেপাশ দিয়ে হাঁটলে এখনো আমি ফিল করি। আমার মনে হয় এই বুঝি সিরাজ বেরিয়ে আসছে, ইমামবাড়াটা চন্দন কাঠের ইমামবাড়া হয়ে গেছে, সেখান থেকে মদিনায় গিয়ে কিছু একটা আল্লাহকে কিছু একটা নিবেদন করছে, বা হয়তো মির্জাফরকে দেখতে পেয়ে গেলাম। চিন্তা করে দেখো, মাত্র এইরকম 250-300 বছর তার আগে সারা পৃথিবীর নজর ছিল আমাদের বাংলার একটা অংশে। আজকে সে জেলা প্রান্তিক, সে জেলায় কত রকম দুর্নীতি আছে, সমাজ বিরোধী আছে, সন্ত্রাস আছে, দরিদ্র পীড়িত হয়ে গেছে সেই জেলা। অথচ সেই জেলায় ছিল জগতের শ্রেষ্ঠ অংশ, যেখানে মসলিন থেকে শুরু করে হাতির দাঁতের জিনিস সব ছিল, ব্যবসার প্রাণ কেন্দ্র ছিল। কিন্তু মাত্র 50, 60, 70, 80 বছরের মধ্যে সব শেষ হয়ে গেল, কিচ্ছু রইল না। কেল্লা নিজামত রইল না, চাহেল সেতুনও রইল না, হীরাঝিল রইল না, মতিঝিল রইল না, কিচ্ছু রইল না। অনেক অনেক ধন্যবাদ দাদা এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। এরকম আরো ইতিহাস ভিত্তিক, বাংলার অজানা ইতিহাস এবং আরো তথ্যভিত্তিক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন স্টোরি টেলার শুভঙ্করকে, এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করতে কিন্তু একদম ভুলবেন না।